তোর মোবাইল ছিল না, বেশ কয়েকটি ফটো ছিল, তার একটি ফটো আমি কিছুদিন আগে ফেসবুকে লাগিয়েছিলাম, ছবি এবং লীনা। লীনা আমাকে ব্যক্তিগতভাবে আমাকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছে, তারপর শর্মিলা বা আনন্দিত তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে এবং বন্ধু লীনানাথের কাছেও আমি কৃতজ্ঞ। এবং এই সঙ্গে লীনার জীবনবন্ধু জীবন সঙ্গী প্রশান্ত রায়, তিনি আমার প্রতিবেশী ছিলেন এবং অন্য পরিচয় ছিল আন্তরিক পরিচয় আর অনেকদিন পরে। তো আমি আর এখানে অন্য কোনো বিষয়ে আলোচনা না করে সরাসরি আমার আজকে উন্মোচিত বই চলে আসছে, সবুজ স্বপ্নের লেখক। অসাধারণ একটি কাব্যময় নাম। লীনানাথের একটি কবি সত্তা, তার কাব্যময় তার প্রকাশ, এই বইটির নাম এবং প্রচ্ছদটি অসাধারণ নান্দনিক সত্যি। কারণ এই বইটি যেহেতু তার প্রচ্ছদ একটি বিশিষ্ট ভূমিকা পালন করে। এখানে সিঁড়িগুলো অন্তহীন ছিল এবং সেই সিঁড়ি দিয়ে আমরা একটা স্বপ্নের দেশে যাচ্ছি। আমার মনে পড়ে গেল লোয়ার হাফলং স্টেশনটির সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে এবং এটা অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের একটা স্টেশন অন্তহীন যাত্রায় আমাদের নিয়ে যায়, স্বপ্নময় যাত্রা। তো এই নাম এবং প্রচ্ছদ দুইটি অপূর্ব। শর্মিলা মঞ্জুরি সহ আরো অন্যান্য যাদের নাম আমি জানি না, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এই বইটি তুলে দেওয়ার জন্য। এটা আমাদের এই উপত্যকার গোড়া উপত্যকার বাংলার তৃতীয় ভূগোল বলে যেটাকে আমরা তুলে ধরি, তার একটা সম্পর্ক। বইটি আইএসবিএন, আমি আশা করবো এই বইটি অ্যামাজন বা অ্যামাজনের দিকে বইটি একটা বিপণনের ক্ষেত্রে একটা বিশ্ব বাজার পাবে। কারণ বড় উপত্যকার যারাই বাইরে বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা এই বইটি তুলে পাবে। কারণ এই বইটির মধ্যে বড় উপত্যকার মাটির গন্ধ, এই আবহাওয়া রোদের গন্ধ। প্রথমেই বলি, আমরা অনেকেই দেখি, দেখা আর পর্যবেক্ষণ এক নয়। দেখাটা গিয়ে আমাদের রেটিনাতেই শেষ হয়ে যায়, কিন্তু পর্যবেক্ষণ আমাদের বোধ উপলব্ধি তাকে আঘাত। যে পর্যবেক্ষণ ক্ষমতা থাকলে এই ধরনের একটি বইয়ের গল্পগুলো লেখা যায়, তাকে আমি পুলিশ জানি। মধ্যবিত্ত জীবনের ঘেরাটোপে বসে জানি না কোন দূরবীন কোন অনুবীক্ষণ যন্ত্র হাতে নিয়ে তিনি এই গল্পগুলো লিখতে বসেছিলেন। আমি দূরবীন কেন বলবো? কারণ যে অত্যন্ত প্রান্তিক শ্রেণীর গল্প এখানে উঠে এসেছে, সেটা মধ্যবিত্ত জীবনের ঘেরাটোপে বসে দেখাটা খুবই কষ্টের। এই সমাজ, এই সংসার শ্রেণীবাদী, আমরা কিভাবে জানি একটা রিক্সা আলা কিংবা একটা জেলের জীবনের দুঃখের কথা? সেটা বুঝতে গেলে যে মন, যে উপলব্ধি, যে সংবেদনশীলতা প্রয়োজন, সেটা সবার থাকে না। যাদের থাকে তারাই সৃজনশীল হয়, তাদের মধ্যেই সৃজনশীলতা ছবি আঁকায়, কবিতা লেখায়, গল্প লেখায়। সুতরাং লীনানাথ নিশ্চিত অর্থে একটা অদৃশ্য দূরবীন, একটি অদৃশ্য অনুবীক্ষণ যন্ত্র হাতে নিয়ে এই গল্পগুলো লিখেছে। জীবনের ভিতর থেকে এই গল্পগুলো উঠে এসেছে। আমার জীবন মানে তো কি মধ্যবিত্ত জীবন, কিন্তু সেই মধ্যবিত্ত জীবনের ঘেরাটোপে বসে তিনি দেখেছেন
হচ্ছে আলাদা। দেখেছেন প্রথম গল্পে আমার চরিত্রগুলো ভুলে যায়, এই রহিমাকে কিংবা আজিজুলকে, আমি এগুলোর কথায় পড়ে আসবো। গল্প তার স্ট্রাকচারে একটা আঙ্গিক আছে এবং তার বিষয় আছে, এই দুটো মিলেই গল্প। আঙ্গিকের দিক থেকে মেদহীন গল্প তিনি লিখেছেন, কোনো মেদ নেই। কবি লেখানাথের কাব্যময়তা কিন্তু এখানে আমরা পাই না, যদি পেতাম সেটা কিন্তু ভালো হতো না। কারণ আজকের দিনের আধুনিক গদ্য সাহিত্য যেটা, সেটা ঝরঝরে গল্প। যত বেশি ঝরঝরে, যত বেশি ছোট ছোট বাক্যের বিন্যাসে হয়, ততই সেটা আধুনিক বা আধুনিক উত্তর গল্প। বরাবর গদ্য সাহিত্য যেটা শুরু করেছিলেন শ্যামাদেবী চক্রবর্তী প্রমুখ ব্যক্তিত্বরা, রহস্য ব্যক্তিত্বরা, তারই নবতম সম্মিলন বলবো আজকে এখানে উপস্থিত দুলন চাপা, স্বর্ণিনী, রুদ্রার আরো অনেকে, দীনানাথ তাদের অন্যতম। এই যে বহমান একটা প্রক্রিয়া, বহমান প্রক্রিয়ার মধ্যে একটি উজ্জ্বল পাকিস্তান। বিষয়টা হল গিয়ে আমাদের অনুবাদী বলতেন মেয়েদের কথা মেয়েরা লিখতে হবে। আমার চন্দ্রিমাজি শুক্রবার ডায়েরির কথা বলেছেন। তো আমরা জানি এই শহরের ঐতিহ্য মালিনী মালতী শ্যাম, জ্যোৎস্না চন্দ্রের কথা। তো এই যে ঐতিহ্য, এই গৌরবময় ঐতিহ্যের যে লিগেসিটা, সেই লিগেসিটা কিন্তু আমরা দীনানাথের মধ্যে খুঁজে পাই। তো দীনানাথ তো হঠাৎ করে টপকে আসেননি বা মাটিপুরে উঠে আসেননি বা আকাশ থেকে পড়েননি, তার একটা প্রেক্ষিত আছে। তার দীনার পিসি, আমরা জানি লিলিনাথ। আমি জানি না লিলিনাথের কথা এখানে উল্লেখ করার প্রয়োজন, কারণ আমরা জেনেটিক্স যারা বিশ্বাস করি বা বিশ্বাস করি না, আমরা বিজ্ঞান তো বিশ্বাসের প্রশ্ন নয়, জেনেটিক্স যারা আমরা কিছুটা বুঝি, আমরা জানি মেয়েদের মধ্যে তার পিসির প্রভাব খুব বেশি হয়। সুতরাং এই ক্ষেত্রে লিলিনাথের প্রভাব দীনানাথের মধ্যে আছে। আমি সরাসরি বলতে চলে আসি। আমি যে কথাটা আগে বলেছিলাম যে মধ্যবিত্ত জীবনের ফেরাতে বসে অন্তজ শ্রেণীকে দেখতে গেলে যে বহু উপলব্ধি, সংবেদনশীলতার প্রয়োজন, সেটা দীনা আছে বলে অসাধারণ কিছু চরিত্রকে আমাদের সামনে আজিজু, রহিমা। দেখুন, আমি নারী মুক্তি আন্দোলনের কথাই যদি বলি, বিক্ষিপ্তভাবে নারীদের কথা দাবি কেউ করে, তবে সেটা হয় না। হ্যাঁ, সেখানে লিঙ্গ বিভাজনের সমাজ বাস্তবতাকে আমরা মেনে নেব বৈষম্য, অন্যায়, অসাম্য সব কিছুকে। তারপরেও যে নির্মম নৈর্ব্যক্তিক বোধ, নৈর্ব্যক্তিক পর্যবেক্ষণ থেকে এই চরিত্রগুলোকে তিনি তুলে ধরেছেন, সেটা অসাধারণ। আমি জানি না আমি কাকে সেই কৃতিত্বটা দেব, শর্মিলা, মঞ্জুরি সব আরো তাদেরকে। প্রথম গল্পটি কেন আমি বলছি, এই কারণে যে আজকের যে পোলারাইজেশন, যে মেরুকরণের সময়ে আমাদের মধ্যে না অবচেতনে একটা জিনিস, সেই বীজটা যেন কেউ রোপণ করে গেছে। যেভাবে কাক এসে বটবৃক্ষ বীজটা রোপণ করে যায়, তার ভেতর থেকে হয় অনেক সময় মহিরূহ হয়, অনেক সময় বিষবৃক্ষ হয়। তো আমাদের মধ্যে একটা অবচেতনে চলে এসছে যে মুসলমান মানেই তো দাঙ্গাবাজ, মুসলমান মানেই ধর্ষক। সেই জায়গায় দাঁড়িয়ে আজিজুল বা আজিজুলের আব্দুল অসাধারণ দুটি পুরুষ চরিত্র তৈরি করেছেন দীনানাথ। তার জন্য তাকে আরো একবার পুরুষ দেয়। এবং এখানে কিন্তু তিনি রহিমাকে ছাড়তেন, তিনি
আজিজুলের মধ্যে সেই মানবিকতা এবং একটা মানবিকতার একটা উন্মেষ ঘটিয়েছেন। ভালোবাসা কাকে বলে সেটা দেখিয়েছে। ভালোবাসা দান চায়, প্রতিদান চায়, ভালোবাসা সমর্পণ চায়, সেই কথাটাই আজিজুলের এখানের মধ্যে আছে। এটা তো সত্যি কথাই যে জলকন্যার মধ্যে যে শুরুতেই যেভাবে আষাঢ় মাসটাকে ধরে যে প্রকৃতিকে তিনি চিত্রায়িত করেছেন, যে দৃশ্যকল্প তিনি তৈরি করেছেন, পড়তে পড়তে মনে হয় চোখের সামনে ছবিগুলো যেন বেশি পিকচারাইজেশন হয়। যখন আমরা গল্প করছি আমাদের বাইরে, আমাদের দৃষ্টি বাইরে, কিন্তু ছবি তৈরি হচ্ছে মনের ভেতরে, মনের অবচেতনের ক্যানভাসে। অসাধারণ গল্প, কিন্তু দুর্দান্তভাবে তিনি এই যে বন্যার জায়গাটা তুলে ধরেছেন, তুষখানের এই প্রধান সড়ক এত সুবিন্যস্ত যেন মনে হয় তার মধ্য থেকেই জন্ম নিতে পারে কোনো একটি বড় উপন্যাস। এটা উপন্যাসের পটভূমি কিন্তু আমরা এখানে দেখি। সুতরাং এই যে জলকন্যা যেটা দিয়ে শুরু হলো, এই গল্পটা কিন্তু মধ্যে কোনো একটা জায়গায় থাকতে পারতো, কিন্তু আমি যারাই সম্পাদনা করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, কেননা আজকের এই সময়ে দাঁড়িয়ে এই গল্পগুলো পড়া খুব প্রয়োজন। এই গল্পগুলোর মধ্যেই আমাদের একটা অন্য বার্তা যায়, যে রাজনীতি আমাদেরকে একটা ভুল শিক্ষা দিচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ধরছে। আমি জানি না যার মধ্যে কোন সেই বোধ, কোন সেই উন্নত দর্শন যে এইভাবে একটা চরিত্র দুইটা সৃষ্টি করতে পারে। গরিমা চরিত্রটি খুবই বাস্তব, কিন্তু তারপরেও বলছি আজিজুল এবং আজিজুলের আব্বু বা তার যে সন্তানের প্রতি প্রেম, ফাদারহুড, শুধু যে নৈর্ব্যক্তিক মাতৃত্বটাই শেষ কথা নয়। আমরা অনেক গল্প উপন্যাসে অনেক জায়গায় শুধু মাতৃত্বের কথাই শুনি। তিনি একজন মেয়ে হয়ে পিতৃত্বের যে ছবিটা আঁকলেন, এটা অসাধারণ অসাধারণ। নান্দনিকতার বেড়া তিনি ভাঙেননি, কিন্তু ঔচিত্যবোধের বেড়াজালের থেকে তিনি খুব নীতিবাগীশ কথা বলেন। যৌনতা তার বলতে এসছে, অত্যন্ত স্বাভাবিকভাবে এসছে যৌনতা। যৌনতাকে এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু সেটা কোনোভাবেই নান্দনিকতাকে বাদ দিয়ে নয়। শৈল্পিক তার যে দায়বদ্ধতা, সেটা তিনি ভুলে নেন। বারে বারে তিনি আজিজুল এবং গরিমা, এই গল্পটা আমাকে খুব বেশি কাজ করেছে। তার জন্য আমি সব গল্পে যাবো না, সেটা সম্ভব নয়। আমি কয়েকটি গল্পকে আমি স্পর্শ করব। তো এখানে তিনি বলছেন, তামসিকতা নিয়েও বলছেন, এই বাস্তব জায়গাটাকে তিনি অস্বীকার করেননি। প্ল্যাটনিক লাভের যে ইউটোপিয়ান ভাবনা, সেই জায়গায় তিনি যাননি। আজিজুলের জীবনের যে দৈবিক চাহিদা, সেটাকে অস্বীকার